নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র সিং 14 দিনে যে কাজ করে দেখিয়েছেন, আমি এই ব্যাপারটা নিয়ে তর্কে যেতে পারি যে মোদি 12 বছরে সেটা করতে পারেননি, দিদি সেটা 15 বছরে করতে পারেননি, মমতা ব্যানার্জি সেটা 15 বছরে করতে পারেনি, সিপিএম সেটা 34 ইয়ার্সে করতে পারেনি, কংগ্রেস সেটা তাদের 70 বছরে করতে পারেনি। কী করেছেন বালেন্দ্র স্যার? তিনি একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট তৈরি করেছেন, স্বজন পোষণ সম্পূর্ণ করে দিয়েছেন, দুর্নীতি ডিমলিশ করে দিয়েছেন, বেসরকারিকরণের যত রকমের ন্যাক্কারজনক দুর্নীতি হয় বন্ধ করে দিয়েছেন, এবং মন্ত্রী ভিআইপি আমলাদের ওই লালবাতি জ্বালিয়ে ঘোরার কালচার সম্পূর্ণ নেপালে ধ্বংস করেছেন। আজকে নেপালে কি হচ্ছে কিন্তু প্রত্যেকটা ভারতীয় দেখছে। সুতরাং যারা আমাকে বলেন না না নরেন্দ্র মোদী তো সবে 12 বছর কাজ করেছে, তৃণমূলে মমতা ব্যানার্জি সবে 15 বছর পেয়েছেন, সিপিএম মোটে 34 ইয়ার্স ছিল, তাও তো একটা অঙ্গরাজ্যে কী করা যায়। প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা হচ্ছে কি, আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি চর্চা করতে ভালোবাসে, কিন্তু পলিটিক্যাল সায়েন্সের বেসিকটা শিখবে না। পলিটিক্যাল সায়েন্সের বেসিক হচ্ছে কি, পাওয়ার, ক্ষমতার দুটো স্তম্ভ আছে। একটা হচ্ছে কোর্সিভ পাওয়ার, অর্থাৎ পুলিশ, ইডি, সিবিআই রেড করা, পুরো ক্ষমতা, রাইট, লাইক দ্য শক্তি, ফোর্স। আর সেকেন্ডটা শুধু ফোর্স দিয়ে কিন্তু আবার টিকে থাকা যায়। সেকেন্ডটা হচ্ছে লেজিটিমেসিটা কী জিনিস, যে এটা একটা লেজিটিমেট পাওয়ার, যে আমি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এসেছি, আমি একটা সঠিক নির্বাচনের মাধ্যমে লোকজন আমাকে নির্বাচিত করেছে গণতন্ত্রে, যদি রাজতন্ত্র হয় তাহলে আমি রাজার ছেলে, এটাকে বলে লেজিটিমেসি। এবার আপনারা যদি দেখেন, যখনই সিপিএম ক্ষমতায় গেছে, বা তৃণমূল ক্ষমতায় গেছে, বা বিজেপি ক্ষমতায় গেছে, বা কংগ্রেস ক্ষমতায় গেছে, এদের সবারই প্রথম লক্ষ্য ছিল কি করে ক্ষমতাটাকে টিকিয়ে রাখা যায়। নোবডি থট অ্যাবাউট দ্য পিপল। লোকের সাথে তো যতটুকু করলে ভোটে জেতা যায় সেইটুকুই করার চেষ্টা করেছে, কিন্তু ক্ষমতার স্ট্রাকচারটা, ভারতবর্ষে এই আইএস আইপিএস পলিটিশিয়ান নিয়ে যে দুর্নীতির কালচার তৈরি হয়েছে, সেই ক্ষমতার স্ট্রাকচারটা কিন্তু কেউ ভাঙার চেষ্টা করেনি। ইনফ্যাক্ট আমার আজকে বালেন্দ্র সাহেব দেখে আমার সফিদার কথা খুব মনে পড়ছে। সৈফুদ্দিন চৌধুরী, যাকে সিপিএম তাড়িয়েছিল কারণ তিনি সিপিএমের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন, মারা গেছেন। তো সফিদা এই জিনিসটা আমাকে বহুদিন আগের থেকে বলতেন, যে বেসিক্যালি দেখো, মেন সমস্যাটা হচ্ছে এই যে রাজনীতি, আমরা যদি পলিটিক্যাল সায়েন্সের খুব ক্লাসিক পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে ভাবি, যদি পাওয়ার স্ট্রাকচারটাকে আমরা ঠিক করতে না পারি, পাওয়ার স্ট্রাকচার ঠিক না করে তুমি যে পার্টিকে আনো না কেন, সে বিজেপিকে আনো, কংগ্রেসকে আনো, সিপিএমকে আনো, ফল একই রেজাল্ট দেবে। কারণ কি, আমরা যদি আমেরিকার সংবিধান দেখি, আমেরিকার সংবিধানে কি দেখা যাচ্ছে, আমেরিকান সংবিধান এটা জানে, থমাস জেফারসন নিজের ব্যাপারে লিখেও ছিলেন, এবং এটা যেহেতু পলিটিক্যাল সায়েন্সে আজকে থেকে প্রায় 500 বছর আগে থেকে লোকে জানে, যে ক্ষমতার দুটো স্তম্ভ, এক হচ্ছে পুলিশ শক্তি, মিলিটারি শক্তি, আর একটা হচ্ছে লেজিটিমেসি, ভোটে জিতে এসছে। এবার যারা ভোটে জিতে লেজিটিমেসি পেয়েছে, তাদেরকে যদি তুমি তাদের হাতে পুলিশও যদি তুলে দাও, তুমি অমিত শাহের হাতে যদি তুমি সিবিআই তুলে দিচ্ছ, মমতা ব্যানার্জির হাতে পশ্চিমবঙ্গের পুলিশ তুলে দিচ্ছ, বা সিপিএমের হাতে পশ্চিমবঙ্গের পুলিশ তুলে দিচ্ছ, তাহলে ক্ষমতাটা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, এবং দ্যাট ইজ এ ভেরি ডেঞ্জারাস কম্বিনেশন, যেটা অ্যাকচুয়ালি ভারতীয় সংবিধানে হয়েছে, বাই দ্য ওয়ে। অ্যান্ড যার জন্য সমস্যাটা কী দাঁড়াচ্ছে, যেটা দাঁড়াচ্ছে আমেরিকান সংবিধানে কিন্তু হচ্ছে কি, প্রেসিডেন্টের হাতে শুধুমাত্র মিলিটারি আছে, কোনো পুলিশের ক্ষমতা নেই, রাইট। পুলিশ হচ্ছে সব স্থানীয়। তেমন আমি যদি আজকে আমাদের স্টেট গভর্নর যারা আছে, ইকুইভ্যালেন্ট টু চিফ মিনিস্টার, আমেরিকার সংবিধানে গভর্নরের হাতে কিন্তু পুলিশ থাকে না, পুলিশ থাকে অ্যাটর্নি জেনারেল হাতে, সেটা আলাদা। অর্থাৎ অ্যাটর্নি জেনারেলকে নির্বাচিত হয়ে আসতে হচ্ছে, সে শুধু ফোর্সটা পাচ্ছে, সে লেজিটিমেসি পাচ্ছে না। আর গভর্নর, সে কিন্তু লেজিটিমেসি পাচ্ছে, তাকে ফোর্স দেওয়া হচ্ছে না, তার হাতে ফোর্স থাকছে অ্যাটর্নি জেনারেল হাতে ইন্ডিপেন্ডেন্ট, সে অ্যাটর্নি জেনারেলকে কল করতে পারে, বাট অ্যাটর্নি জেনারেল ক্যান ডিনাই। ঘটনাটা কী হয়েছে, যে ভারতবর্ষের সংবিধানটাই এত ডিফাঙ্ক্ট, এত ভুলভাল হয়েছে, এবং তার জন্যই কিন্তু, বাই দ্য ওয়ে, আমি আবার বলছি, বাবা সাহেবকে দোষ দিয়ে লাভ নেই। আমি আরেকটা ভিডিও করব, কারণ রাহুল গান্ধী বাবা সাহেবকে নিয়ে এখন অনেক ভালো ভালো কথা বলে বেড়াচ্ছেন, বাট পিপুল শুড নো যে কংগ্রেস কীভাবে বাবা সাহেব আম্বেদকরকে সাইড লাইন করে একটা বাজে সংবিধান দেশকে উপহার সেই সময় দিয়েছিল। আর এভরিবডি নিড টু নো কংগ্রেসের এই পাপের কীর্তি। তো ঘটনাটা হচ্ছে এইটাই, যে আজকে বালেন্দ্র শাহ যা করতে পারছেন 13 দিনে, এখানকার এরা যে বছরের পর বছরে করতে পারছেন না,
এবং আমি জানি এতে আমার কিন্তু লাভ হচ্ছে না। আমি যদি ইউটিউবের ভিডিও আমার পপুলার করতে চাই, আমাকে বিজেপির পক্ষে করলে বিজেপি থেকে হয়তো কিছু লোক আরও ফলো করতো, তৃণমূলে করলে তৃণমূলের লিবার্টার বাঙালি লিবার্টার জনতা ফলো করতো, সিপিএম করলে বামপন্থী ফলো করতো, রাইট? আমি কিন্তু কোনো জনপ্রিয়তার দিকে যাচ্ছি না। আমি খুব নির্মম সত্য আপনাদের সামনে তুলে রাখছি। আপনারা যারা মোদিকে ভালোবাসেন, দিদিকে ভালোবাসেন, বামপন্থাকে ভালোবাসেন, এই প্রশ্ন করুন, বালেন্দ্র শাহ যে জিনিস 13 দিনে করতে পেরেছে, কেন বামপন্থীরা, কেন তৃণমূলেরা, কেন বিজেপি, কেন কংগ্রেস এটা বছরের পর বছর ক্ষমতায় থেকে করতে পারেনি? এই প্রশ্নটা আপনারা পার্টির নেতাদেরকে গিয়ে করুন। ক্ষমতা তো নেই। যদি সেই ক্ষমতা থাকে তবে আমি বুঝবো যে না আপনারা দেশকে ভালোবাসেন। আদারওয়াইজ আপনারা পার্টি করার জন্য কিছু পয়সা পান, আমি বুঝতে পারছি, বা পার্টি করার জন্য কিছু সুবিধা পান, তার জন্য বিপ্লব পালকে গালাগালি করেন, ইটস অল রাইট। বাট আমি কমন লোকেদের জন্য এই সত্যি কথাটাকে বলে যাবই।